নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি অধ্যায়ে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই যে গ্রামে একটি সাধারণ পরিবার বাস করত। পরিবারে সব মিলিয়ে ৩ জন সদস্য ছিল, মা, বাবা আর তার এক ছোট্ট সন্তান। ছেলেটির নাম ছিল অমিত। অমিতের পিতার নাম বিশ্বম্ভর বাবু। বিশ্বম্ভর বাবু চাষবাস করে নিজের পরিবারের লালন পালন করেন। বিশ্বম্ভর বাবুর কাছে অনেক জমি জমা ছিল। তিনি সেই জমি জমাতেই চাষবাস করতেন এবং সেই ফসল বিক্রি করেই তার জীবিকা নির্বাহ হতো। এমনই একদিন বিশ্বম্ভর বাবু কোনো একটা কাজের জন্য মার্কেটে গেছিলেন, কিন্তু সেখান থেকে আসতে ওনার অনেক দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে আসার সময় বিশ্বম্ভর বাবু লক্ষ্য করলেন ফুটপাতে একটি ছোট্ট বাচ্চা খেলা করছিল, যে বাচ্চাটি তখনও ঠিকভাবে কথাও বলতে পারছিল না। ওই ছোট্ট বাচ্চাটি একটা ছেঁড়া ফাটা জামা পরে সেখানে খেলা করছিল, আর সেই ছোট্ট বাচ্চাটির পাশে একজন বৃদ্ধ ভিখারি বসেছিল। বিশ্বম্ভর বাবুর বাচ্চাটিকে দেখে খুব মায়া হলো। তিনি বাচ্চাটির কাছে গেলেন এবং ওই বৃদ্ধ ব্যক্তিকে ওনার সম্বন্ধে আর বাচ্চাটির সম্বন্ধে সমস্ত কিছু জিজ্ঞেস করতে লাগলেন। তখনই সেই বৃদ্ধ ব্যক্তি বিশ্বম্ভর বাবুকে জানালো, আমি একজন সাধারণ মানুষ, এইভাবেই পথে পথে ভিক্ষে করে খাই। তখনই বিশ্বম্ভর বাবু ওই ছোট্ট বাচ্চাটির কথা সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো। তিনি বলতে লাগলেন, এই বাচ্চাটিকে। সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, এই বাচ্চাটার এই পৃথিবীতে কেউ নেই। একে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তারপর থেকে আমি একে আমার সঙ্গেই রাখি। আমি যা খাই একে তাই খাওয়াই। কিন্তু এখন আমার মাথায় একটা চিন্তায় ঘোরপাক খাচ্ছে। আমার শরীরটাও তো ভালো নেই, এছাড়া আমার অনেক বয়সও হয়েছে। যখন তখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আমি চলে যাওয়ার পর এই বাচ্চাটার কি হবে, এটা ভেবেই আমি ভয়ে কেঁপে উঠি। বিশ্বম্ভর বাবু যখন ওই দরিদ্র ব্যক্তির মুখে একথা শুনলেন, তখন ওনার মনে কিছু কথা ঘোরাফেরা করতে লাগলো। উনি ভাবতে লাগলেন, যদি তিনি এই ছোট্ট বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যান এবং তাকে মানুষ করেন, তাহলে এই বাচ্চাটার জীবন শুধরে যাবে। এছাড়াও ওনাদের তো একটা মাত্র সন্তান, তাই আরও একটি সন্তানকে উনি অবশ্যই মানুষ করতে পারবেন। ওনার কাছে টাকা পয়সার তো কোনো অভাব ছিল না। তখন এই বিশ্বম্ভরবাবু সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলেন, দেখুন বাবা, আমার মনে একটা কথা আছে, আমি যদি আপনাকে বলি আপনি কি শুনবেন? বৃদ্ধ ব্যক্তি বলল, অবশ্যই বলো, কেন শুনবো না। তখনই বিশ্বম্ভরবাবু বললেন, দেখো, আমার একটা ছেলে আছে, এছাড়াও ঈশ্বরের কৃপায় আমার থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, তাই আমি এই ছোট্ট বাচ্চাটিকে মানুষ করতে চাই। আপনি যদি আমাকে সম্মতি জানান, তাহলে আমি এই বাচ্চাটিকে নিয়ে যাব আমার বাড়িতে। সে বৃদ্ধ কিছুক্ষণ এই বিষয় নিয়ে ভাবল, তারপর বিশ্বম্ভর বাবুকে এই কাজটি করার অনুমতি দিয়ে দিল। বিশ্বম্ভর বাবু ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়ি চলে আসলেন। ওনার স্ত্রীও খুবই সৎ এবং ন্যায়পরায়ণ মহিলা ছিলেন। উনি সেই বাচ্চাটিকে গ্রহণ করলেন এবং তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিলেন, স্নেহ, মায়া, মমতায় তাকে বড় করে তুললেন। এখন বিশ্বম্ভর বাবুর কাছে 2 সন্তান ছিল। তার প্রথম ছেলের নাম ছিল অমিত এবং তিনি নিজের ছোট ছেলের নাম দিয়েছিলেন নিতাই। তিনি নিজের 2 ছেলেকেই সমান ভালোবাসতেন এবং তাদের দুজনকে ভালো স্কুলে ভর্তি করলেন। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। অমিত আর নিতাইও নিজের মতো করে বড় হতে লাগলো। অমিত আর নিতাই একে অপরকে খুব ভালোবাসত এবং তারা মিলেজুলে সব সময় একসঙ্গে থাকতো। কিন্তু বিশ্বম্ভরবাবুর এই সুখের সংসারে কার যেন নজর লেগে গেছিল। হঠাৎই একদিন তার স্ত্রীর একটি পথ দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে গেল। সেদিন সকাল সকাল বিশ্বম্ভরবাবুর স্ত্রী বাজারে গেছিলেন কিছু কেনাকাটি করতে। বাজার থেকে বাড়ি আসার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওনার মৃত্যু হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর বিশ্বম্ভরবাবু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি নিজের 2 সন্তানের দিকে তাকিয়ে আবারও নিজেকে সামলালেন এবং নিজের 2 সন্তানকেই নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে তাদেরকে মানুষ করতে লাগলেন। এভাবেই আরও বহু বছর কেটে গেল। বিশ্বম্ভরবাবুর 2 ছেলেই এখন কলেজ কমপ্লিট করে নিজের নিজের কাজে লেগে পড়েছে। বিশ্বম্ভরবাবুর বড় ছেলে একটি বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু নিতাই একটি সামান্য ছোট দোকানেই কাজ পেয়েছিল। সে কোনো কোম্পানিতেও তখনও কাজ পায়নি। এদিকে বিশ্বম্ভরবাবুর যে ছোট ছেলে ছিল, যাকে তিনি দত্তক নিয়েছিলেন, সেই ছেলে পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল। সে গ্রামেরই একটি মুদিখানার দোকানে কাজ করত এবং নিজের পড়াশোনাও করত।
এদিকে বিশ্বম্ভরবাবু যখন দেখলেন যে তার দুই ছেলেই মোটামুটি কাজবাজ ঠিকঠাক করছে, তখন তিনি নিজের বড় ছেলেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিছুদিনের মধ্যেই তিনি গ্রামেরই একটি মেয়ের সঙ্গে নিজের বড় ছেলে অমিতের বিয়ে ঠিক করলেন। নির্দিষ্ট দিনে তাদের ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। এদিকে বিয়ের পর যখন ওনার বৌমা বাড়িতে আসলো, তখন প্রথম কয়েকদিন বাড়ির পরিস্থিতি খুব ভালোই ছিল। বিশ্বম্ভরবাবুর বৌমার নাম ছিল রানী। রানী খুব ভালো মনের একটি মেয়ে ছিল। সে বিশ্বম্ভরবাবুকে অনেক যত্ন করত। সে নিতাইকেও নিজের ছোট দেওর হিসেবে অনেক যত্ন করত। নিজের স্বামীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করত। প্রথম দিকে রানী নিজের পরিবার নিয়ে খুব সুখেই ছিল। তাদের পরিবারও এই বিষয় নিয়ে অনেক সন্তুষ্ট ছিল। এভাবেই 6 মাস কেটে গেল। কিন্তু হঠাৎই একদিন বিশ্বম্ভরবাবুর বড় ছেলে অর্থাৎ অমিত তার স্ত্রীকে নিতাইয়ের সম্বন্ধে সমস্ত কথাই জানিয়ে দিল। এদিকে রানী যখন জানলো যে নিতাই তার আসল ভাই নয়, তাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে, তখন তার এই বিষয়টা সহ্য হচ্ছিল না। তার মনে হচ্ছিল আমার স্বামী এই সমস্ত প্রপার্টির মালিক। এদিকে এমন একজন ছেলে যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, সে এই সমস্ত সম্পত্তির অর্ধেক প্রপার্টির মালিক হয়ে যাবে, এটা রানী কোনো মতেই মেনে নিতে পারছিল না। রানী মনে মনে ভাবতে লাগলো, যেভাবে হোক আমার নিতাইকে এই বাড়ির থেকে সরাতে হবে, তা না হলে আমার তো লস হয়ে যাবে। এই সমস্ত কথা ভেবে রানী ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করলো। সে মনে মনে ভাবতে লাগলো, যেভাবে হোক নিতাইকে আমার এই বাড়ির থেকে তাড়াতে হবে। এমনই একদিন সকালবেলা যখন অমিত নিজের অফিসের জন্য রওনা দিয়ে দিল, তখন বিশ্বম্ভরবাবু নিতাইকে বলতে লাগলেন, দেখ বাবা, এখানে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে তুই বাজারে যা আর জমির জন্য কিছু সার আর কিছু বীজ নিয়ে আয়। নিতাই নিজের বাবার কথা মতো বাজারে গেল, কিন্তু সেই বাজারে সেদিন বীজের দোকান বন্ধ ছিল। যেই দোকান থেকে তারা সার এবং বীজ কিনতো, সেই দোকানটা সেদিন বন্ধ ছিল। নিতাই তখন বাড়িতে চলে আসলো এবং নিজের বৌদিকে বলতে লাগলো, বৌদি, যেই দোকান থেকে আমরা খাদ কিনি, যেই দোকান থেকে বীজ কিনি, সেই দোকানটা আজকে বন্ধ। তুমি বাবাকে এই কথাটা বলে দিও, আমি এখন কাজে যাচ্ছি। এমনটা বলেই নিতাই নিজের কাজে চলে গেল। এদিকে বিশ্বম্ভরবাবু যখন বাড়িতে আসলেন, তখন তিনি তার বৌমাকে বলতে লাগলেন, বৌমা, নিতাই বাজার থেকে সার আর বীজ নিয়ে এসেছে। তখনই রানী বলতে লাগলো, বাবা, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এছাড়াও আমি তো দেখলাম ও সকালবেলা তৈরি হয়ে নিজের কাজে চলে গেল। বিশ্বম্ভরবাবু রানীর মুখে এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, জমিতে খাদ দিতে হবে, এছাড়াও বীজ বপন করতে হবে, ও আমার কথা না শুনেই চলে গেল। সন্ধ্যায় যখন নিতাই বাড়িতে আসলো, তখন বিশ্বম্ভরবাবু তাকে বলতে লাগলেন, নিতাই, আমি তোকে বলেছিলাম আজকে তুই বাজার থেকে সার কিনে নিয়ে আসবি, বীজ কিনে নিয়ে আসবি, কালকে সকাল সকাল বীজ বপন করতে হবে। আমি কিভাবে কি করব বলতো? তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে কিভাবে হবে? তুই তো জানিস তোর দাদা রোজ সকালবেলা কাজে বেরিয়ে যায় আর রাত্রি করে বাড়িতে ফেরে। ও তো আমাকে কোনোই সাহায্য করতে পারে না, কিন্তু তুই তো পারিস। তুই কেন আমাকে এই জিনিসটা এনে দিলি না বলতো? আমি সারা দিন অপেক্ষা করে বসে থাকলাম। তখনই নিতাই বলল, কিন্তু বাবা, আমি দোকানে গেছিলাম, ওই দোকানটা আজকে বন্ধ ছিল। তারা বলল কালকে সকালবেলায় তুমি তোমার জিনিস পেয়ে যাবে। আর এছাড়াও নিতাই এতটুকু বলার সঙ্গে সঙ্গে রানী সেখানে চলে আসলো। রানী মনে মনে ভাবছিল, নিতাই যদি এখন বাবাকে এই কথা বলে দেয় যে সে দোকানে কাজ করতে যাওয়ার আগে আমাকে সমস্ত কথা বলে গেছে, তাহলে তো বাবা আমাকেই খারাপ ভাববে। এমনটা ভেবেই রানী তাড়াতাড়ি সেখানে চলে আসলো এবং বাবাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, ওই বাজারে কি ওই একটাই দোকান ছিল? আরও তো অনেক দোকান ছিল, সেখান থেকে তো ও জিনিসগুলো নিয়ে আসতে পারতো, শুধু শুধু তোমার একটা দিন লস হয়ে গেল। এদিকে বিশ্বম্ভরবাবু যখন রানীর মুখে কথা শুনলেন, তখন তিনি রানীর কথায় সায় দিলেন। তিনি বলতে লাগলেন, বৌমা তো ঠিকই বলছে, বাজারে তো আরও অনেক দোকান ছিল, তুই সেখান থেকে কেন আনলি না? এমনটা বলে বিশ্বম্ভরবাবু নিতাইয়ের উপর প্রচণ্ড রাগারাগি করলেন। এদিকে নিতাইও নিজের মনে ভাবতে লাগলো, আমি তো বৌদিকে বলে গেছিলাম, তাহলে বৌদি কেন এমন করলো? নিতাইয়ের মনে এই বিষয় নিয়ে হাজার রকমের প্রশ্ন ঘোরপাক খেতে লাগলো, কিন্তু সে কিছুই বলল না। এর পরবর্তীতে এই রকম ঘটনা বারবার করে ঘটতে লাগলো। রানী বারবার নিতাইকে কোনো না কোনো কাজের জন্য ফাঁসিয়ে দিত, আর বিশ্বম্ভরবাবু বারবার করে নিতাইকে ভুল বুঝতো এবং নিতাইকে উল্টোপাল্টা কথা বলতো।
এমনই একদিন নিতাই যখন নিজের ঘরে পড়াশোনা করছিল তখনই সে তার বৌদিকে বলতে লাগলো, বৌদি আমি দরজা বন্ধ করে পড়াশোনা করছি, যদি কেউ আসে তাহলে তুমি কিন্তু আমাকে ডেকে দিও। এছাড়াও বাবা যদি কোনো কাজে আমাকে ডাকে তুমি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ডেকে দেবে। রানী নিতাইয়ের কথায় সম্মতি প্রকাশ করলো। কিন্তু বিশ্বম্বর বাবু যখন বাড়িতে আসলেন, তিনি যখন নিতাইকে খেতে যাওয়ার জন্য ডাকাডাকি করতে লাগলেন, তখন রানী বলতে লাগলো, বাবা ওকে আপনি ডাকবেন না, ও বলেছে ও ঘরের ভিতরে দরজা বন্ধ করে পড়াশোনা করছে আর কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। বৌমার মুখে এমন কথা শুনে বিশ্বম্বর বাবু প্রচণ্ড রেগে গেলেন, কারণ জমিতে যাওয়ার আগে তিনি নিতাইকে বারবার বলে গেছিলেন সঠিক সময়ে জমিতে পৌঁছে যেতে। সেদিন জমিতে অনেক কাজ ছিল। এদিকে বিশ্বম্বর বাবু যখন রানীর মুখে একথা শুনলেন তখন তিনি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন। আর নিতাই যখন এত জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পেল সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। বিশ্বম্বর বাবু ঘরে ঢুকাই নিতাইয়ের গালে জোরসে একটা চড় মেরে বলতে লাগলেন, তোর মাথায় এতটুকুও বুদ্ধি নেই। আমি সারাটা দিন মাঠে এইভাবে কাজ করে চলেছি, তোকে বলেছিলাম আজকে মাঠে অনেক কাজ আছে, তুই কেন সঠিক সময়ে পৌঁছাসনি? তখনই নিতাই বলতে লাগলো, বাবা আমি ভুলে গেছিলাম, কিন্তু আমি তো বৌদিকে বলেছিলাম যে কেউ যদি আমাকে ডাকে আমাকে সঙ্গে সঙ্গে যেন ডেকে দিতে। তখনই রানী বলতে লাগলো, তুই আমার সঙ্গে এত মিথ্যা কথা বলছিস, তুই কখন আমাকে বললি? এদিকে নিতাই যখন দেখলো যে রানী তার সঙ্গে এইভাবে মিথ্যে কথা বলছে তখন সেও প্রচণ্ড রেগে গেল। সে বলতে লাগলো, বৌদি তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি যে তোমাকে বলেছিলাম যে কেউ যদি এসে ডাকে তাহলে আমাকে তুমি ডেকে দিও, এছাড়াও বাবা যদি আসে তাহলে সবার আগে তুমি আমাকে ডেকে দিও। আমি তোমাকে এটা বলে তবেই ঘরে পড়াশোনা করতে ঢুকেছিলাম। তখনই রানী চিৎকার করে করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে তুই মিথ্যাবাদী সাজাচ্ছিস, তুই এইভাবেই আমাকে সব সময় সব ব্যাপারে অপমান করিস, আমাকে কখনো তুই ভালো চোখে দেখিস না, তুই আমাকে বাজে বাজে কথা বলিস, আমাকে উল্টোপাল্টা গালাগালি করিস। এদিকে বিশ্বম্বর বাবু যখন রানীর মুখে এই কথা শুনলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, নিতাই বৌমা এটা কি বলছে? তুই বৌমার সঙ্গে বাজে ব্যবহার করিস? তখনই রানী আরও জোরে জোরে কান্না করতে লাগলো। সে বলতে লাগলো, বাবা আমি আপনাকে আর কি বলবো, আমি ভেবেছিলাম আপনাকে কিছু জানাবো না, কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এমনকি ও আমাকে উল্টোপাল্টা গালাগালি পর্যন্ত করে। আমি এই সমস্ত কিছু বহু দিন ধরে সহ্য করে চলেছি, কিন্তু আপনাকে আমি কিছুই জানাইনি। আমি এই সংসারে অশান্তি হতে দেখতে চাই না, আমি চাই সবাই যেন সুখে শান্তিতে আমরা সংসার করি। কিন্তু আজ যখন ও আমাকে মিথ্যেবাদী বলল তখন আমি এই কথাটা সহ্য করতে পারলাম না। বিশ্বম্ভর বাবু সেদিন প্রচণ্ড রেগে গেছিলেন। রাগের চোটে উনি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি নিতাইকে বলতে লাগলেন, ঠিকই তো, একটা পথের ছেলে তো এমনই ব্যবহার করবে, তুই যেখান থেকে উঠে এসেছিস তুই তো সেই ব্যবহারই করবি। আমারই ভুল হয়েছিল, তোকে বাড়িতে নিয়ে এসে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, নিজের সন্তানের মতো মানুষ করেছিলাম, আর আজ তুই আমার পরিবারেই এই রকম বিষ ঢালছিস। নিতাই যখন বিশ্বম্বর বাবুর মুখে কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল, কারণ নিতাইকে যখন বিশ্বম্বর বাবু সেই বাড়িতে এনেছিলেন তখন নিতাই এতটাই ছোট ছিল যে তার এই সমস্ত কিছু মনে রাখার কথা ছিল না। নিতাই তো ভাবত বিশ্বম্বর বাবুই তার আসল পিতা। বিশ্বম্বর বাবুর মুখে কথা শুনে নিতাই যেন আকাশ থেকে পড়ল। সে বলতে লাগলো, বাবা তুমি এইসব কি বলছো? রাগের মাথায় কি তুমি উল্টোপাল্টা কথা বলা শুরু করলে? তখন বিশ্বম্বর বাবু বললেন, না আমি উল্টোপাল্টা কথা বলছি না, আমি একদম ঠিক বলছি। তুই আমার ছেলে নোস, আমি তোকে রাস্তা থেকে নিয়ে এসে মানুষ করেছি, আর আজ তুই তার রং দেখাচ্ছিস। আমারই ভুল, আমি ভুল করেছিলাম। এমনটা বলে বিশ্বম্বরবাবু নিতাইয়ের ঘাড় ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বার করে দিলেন। নিতাই বারবার করে বিশ্বম্বরবাবুর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, বাবা তুমি আমাকে ঘর থেকে বার করো না, তুমি বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, বৌদি যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। বিশ্বম্বরবাবু আরও বেশি রেগে গেলেন। তিনি নিতাইয়ের কোনো কথা শুনতে চাইলেন না এবং রাগের বশে তিনি নিতাইকে ঘর থেকে বার করে ঘরের দরজা বন্ধ করে দিলেন। নিতাই অনেকক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলো, কিন্তু অবশেষে সে হাঁপিয়ে গিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন রানী নিজের ষড়যন্ত্রে সফল হয়েছিল। এদিকে অমিত বাড়িতে এসে যখন জানল যে বিশ্বম্বরবাবু রাগারাগি করে তার ভাইকে ঘর থেকে বার করে দিয়েছে তখন সে মনে মনে খুব দুঃখ পেল। সে নিতাইকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করলো, কিন্তু নিতাইকে সে কোথাও খুঁজে পেল না। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই 1 বছরের মধ্যে বিশ্বম্বরবাবু
এমন একটা দিন যায়নি যে নিতাইয়ের কথা মনে করেনি। ওনার যখন রাগ শান্ত হয়েছিল উনি নিজের কথাগুলোর জন্য পস্তাচ্ছিলেন। উনি ভাবতে লাগলেন রাগের বশে উনি অনেক বড় ভুল করে ফেলেছেন। ওনার মানিব্যাগের মধ্যে নিতাইয়ের একটা ফটো ছিল। নিতাই যখন এইচএস দিচ্ছিল তখন সেই ফটোটা তোলা হয়েছিল। নিতাইয়ের সেই ফটো দেখে দেখে বিশ্বম্বরবাবু সব সময় কান্নাকাটি করতেন। এদিকে রানী কিছুদিনের মধ্যেই নিজের রং দেখানো শুরু করেছিল। সে নিতাইয়ের সঙ্গে যেমন ব্যবহার করত বিশ্বম্বরবাবুর সঙ্গেও ঠিক তেমনই ব্যবহার করা শুরু করলো। সে বিশ্বম্বরবাবুকে ঠিকভাবে খেতে দিত না, ঠিকভাবে তার যত্ন আত্তি করতো না। বিশ্বম্বরবাবু যখন এই সমস্ত কিছুর বিরোধিতা করলেন তখন রানী বলতে লাগলো, দেখুন আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু করছি। এভাবেই আরও 2 বছর কেটে গেল। এই 3 বছরের মধ্যে বিশ্বম্বরবাবু সব সময় নিতাইয়ের কথাই ভাবতেন। চাষবাসের জন্য বিশ্বম্বরবাবুর কিছু অর্থের প্রয়োজন হতো। সেই অর্থ তিনি সব সময় অমিতের কাছ থেকেই নিতেন, কিন্তু ইদানিংকালে অমিত ওনাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাই বিশ্বম্বরবাবু এখন আর চাষবাসও করতে পারছিলেন না। বাড়িতে থেকে থেকে উনি দিনের পর দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই অমিত আর রানী এটা ঠিক করলো যে এখনই সঠিক সময় বিশ্বম্বরবাবুর কাছে সমস্ত কিছু লিখিয়ে নিতে হবে। এটা ভেবেই রানী তার স্বামীকে প্রপার্টির কাগজ বানাতে বলল। অমিতও নিজের স্ত্রীর কথা মতো প্রপার্টির কাগজ বানালো এবং তারা দুজনে মিলে বিশ্বম্বরবাবুর কাছে সেই কাগজ নিয়ে হাজির হলো। বিশ্বম্বরবাবুকে অমিত বলতে লাগলো, বাবা তুমি এই কাগজে সই করে দাও, এই কাগজটা খুব দরকারি। তখনই বিশ্বম্বরবাবু বললেন, এটা কিসের কাগজ বাবা? অমিত বলল, আসলে তোমাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করতে হবে, তো তার জন্যেই এই কাগজগুলো তোমাকে সাইন করতে হবে। বিশ্বম্বরবাবু ছেলের কথা মতো সেই সমস্ত কাগজে সাইন করে দিলেন এবং তারপর থেকেই বিশ্বম্বরবাবুর উপর শুরু হলো অসম্ভব অত্যাচার। রানী তার শ্বশুরমশাইকে দিনের পর দিন না খাইয়ে রাখত। বিশ্বম্বরবাবুর শরীর এতটাই খারাপ ছিল যে ওনার ওষুধের খুব প্রয়োজন ছিল, কিন্তু রানী ওনাকে কোনো ওষুধ কিনে দিত না। এমনই একদিন বিশ্বম্বরবাবু প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন। তিনি নিজের ছেলেকে বলতে লাগলেন, তোরা যদি আমার সঙ্গে এমনই ব্যবহার করিস, তোরা যদি আমাকে ঠিকভাবে দেখাশোনাই না করিস, তাহলে তোরা এখানে থেকে কি করবি? তোরা আমার বাড়ির থেকে বেরিয়ে যা। আমি দরকার হয় একটা ভাড়াটে রেখে সেই টাকা দিয়ে নিজের জীবন যাপন করব, আমি তোদেরকে বাড়িতে রাখবো না। তখনই রানী বিশ্বম্বরবাবুর কথা শুনে হা হা করে হেসে উঠল। সে বলতে লাগলো, আপনার বাড়ি কোথা থেকে আসলো? আপনি তো অনেক দিন আগে এই বাড়ি আমাদের নামে করে দিয়েছেন। রানীর কথা শুনে বিশ্বম্বরবাবু অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এটা তুমি কি বলছো বৌমা? রানী বলল, কিছুদিন আগেই আপনি যে পেপারসে সাইন করেছিলেন সেইটা এই প্রপার্টির পেপার, আর এখন আমি আপনার এই সমস্ত প্রপার্টির মালিক। আর আমি চাই না আপনি আর 1 সেকেন্ডের জন্য এখানে থাকবেন। আপনি এক্ষুনি নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যান। এমনটা বলে রানী বিশ্বম্বরবাবুকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দিল। অমিতও চুপচাপ রানীর পাশে দাঁড়িয়ে রইল। সেও রানীর এই কাজে কোনো বিরোধিতা করল না। এদিকে বিশ্বম্বরবাবু তখন খুব অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরে তিনি এদিক ওদিক অসহায়ের মতো ঘোরাফেরা করতে লাগলেন। এভাবেই ঘুরতে ঘুরতে তিনি যখন মেন রোড ক্রস করছিলেন তখনই একটি বাইকের সঙ্গে ওনার ধাক্কা লেগে যায় এবং উনি মাটিতে পড়ে যান। যারা বাইক চালাচ্ছিল তারা তাড়াহুড়ো করে বিশ্বম্বরবাবুকে তুললেন এবং সেখানেরই একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করলেন। ওই হাসপাতালেরই একজন মহিলা ডাক্তার যখন বিশ্বম্বরবাবুকে দেখলেন তখন তিনি ওনাকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, বাবা আপনি এখানে কিভাবে আসলেন? বিশ্বম্বরবাবু যখন ওই মহিলা ডাক্তারের মুখে বাবা ডাক শুনল তখন তিনিও অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, মা আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে বাবা ডাকছো কেন? সেই মহিলা বলতে লাগলো, বাবা আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে ভালোভাবেই চিনি। আমি আপনার ছোট ছেলের স্ত্রী। সে মহিলা ডাক্তার সঙ্গে সঙ্গে নিতাইকে ফোন করলো এবং নিতাই ঘটনাস্থলে উপস্থিত হলো। নিতাইকে দেখা মাত্রই বিশ্বম্বরবাবুর চোখে জল চলে আসলো। নিতাইকে দেখে চেনাই যাচ্ছিল না। সে স্যুট বুট পরেছিল, খুব সুন্দর ঝাঁ চকচকে একটা গাড়িতে করে সে এসেছিল। নিতাই বিশ্বম্বরবাবুকে বলতে লাগলেন, বাবা তোমার এই অবস্থা কিভাবে হলো?
বিশ্বম্বরবাবু তখন নিজের সমস্ত বৃত্তান্ত নিতাইকে জানালো। নিতাই বিশ্বম্বরবাবুকে কিছুই বলল না। এদিকে সে মহিলা ডাক্তার বিশ্বম্বরবাবুর প্রাথমিক পরিচর্যা করার পর ওনাকে ডিসচার্জ করে দিলেন, আর নিতাই তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। নিতাইয়ের বাড়ি ছিল রাজমহলের মতো। এত বিশাল বড় অট্টালিকা দেখে বিশ্বম্বরবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি নিতাইকে বলতে লাগলেন, বাবা, তোর এত ভালো পরিস্থিতি কিভাবে হলো? তখনই নিতাই বলতে লাগলো, বাবা, তুমি যখন আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছিলে তখন আমি একটা সাধারণ দোকানে কাজ করতাম। সেই দোকানেই কাজ করে আমি কিছু অর্থ সঞ্চয় করেছিলাম, আর তাই দিয়েই আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম। আমি জলের ব্যবসা শুরু করেছিলাম। আমি জলের ব্যবসার লাইসেন্স বার করলাম এবং তারপরে আমি জলের সাপ্লাই করতে শুরু করলাম। দেখতে দেখতেই আমার সেই ব্যবসা রমরমা হয়ে গেল, আর তার কয়েকদিনের মধ্যেই আমি আরও একটি ব্যবসা দিলাম। সেই ব্যবসায় আমি জলের বোতল এবং বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করতে লাগলাম, আর সেই ব্যবসাও আমার খুব ভালোই রেসপন্স করলো। আমি এখন দুটি বড় বড় ব্যবসার মালিক। একদিকে আমার জলের ব্যবসার রমরমা চলে, আর একদিকে আমার প্লাস্টিকের কারখানা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিসপত্র বানানো হয়। আমি যেই মহাজনের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, তোমাদের বৌমা সেই মহাজনেরই মেয়ে। আমার তার সঙ্গে বিবাহ হলো, আর তারপর থেকেই আমরা দুজন এখানেই বাস করি। বাবা, আমাদের বাড়িতে শুধুমাত্র আমাদের গুরুজনের অভাব ছিল, আর আজকে তুমি আসাতে আমার সেই জায়গা পূরণ হয়ে গেছে। নিতাই বলতে লাগলো, দেখো, আমার বাড়ির নামও তোমার নামেই দেওয়া রয়েছে। বিশ্বম্বরবাবু বাড়ির নাম দেখলেন বিশ্বম্বর ভিলা। নেমপ্লেটটি দেখা মাত্রই বিশ্বম্বরবাবুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি নিতাইকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবারে, আমি তোকে চিনতে ভুল করেছি। আজকে যেই ছেলেকে আমি পথের থেকে তুলে নিয়ে মানুষ করেছিলাম, সেই ছেলেই আমাকে এত সম্মান করছে, আমাকে এত মর্যাদা দিচ্ছে, কিন্তু যাকে আমি জন্ম দিলাম সেই আমার সঙ্গে এমন ব্যবহার করলো। নিতাই বলতে লাগলো, বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, তুমি এখন কোনো চিন্তা করো না। তারপর নিতাই বিশ্বম্বরবাবুকে ঘরের ভেতর নিয়ে গেল। নিতাই ও তার স্ত্রী বিশ্বম্বরবাবুর অনেক সেবা যত্ন করলো এবং কিছুদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। বিশ্বম্বরবাবু যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তখন নিতাই তাকে নিয়ে আবারও তাদের পুরনো বাড়িতে প্রবেশ করলো। নিতাই তার বাড়িতে গিয়ে তার বৌদির মুখে 1 কোটি টাকা ছুঁড়ে দিয়ে বলতে লাগলো, তোমার এই জমি আর প্রপার্টির দাম 1 কোটি টাকার বেশি নয়। এক্ষুনি এই টাকা নাও আর এই বাড়ির থেকে বেরিয়ে যাও। নিতাই তাদের সঙ্গে একজন উকিলও নিয়ে এসেছিল। সেই উকিলবাবু অমিত আর রানীকে জানালো বিশ্বম্বরবাবু এখনও বেঁচে আছেন, আর উনি যতদিন বেঁচে আছেন ততদিন উনি নিজের উইল বদলাতে পারেন। তাই উনি চাইলে এক্ষুনি তোমাদেরকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারেন। এছাড়াও উনি যদি তোমার উপর কেস করে তাহলে তোমরা কিন্তু জেল খাটবে। উকিলবাবুর কথা শুনে অমিত আর রানী প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। তখনই নিতাই বলতে লাগলো, আমি তোমাদেরকে এই টাকা না দিয়েই তোমাদেরকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু যেই টাকার জন্যে তুমি এত কিছু করলে, তুমিও দেখে নাও এই টাকা নিয়ে তুমি সুখে থাকতে পারো কি না। এমনটা বলেই নিতাই বিশ্বম্বরবাবুকে নিয়ে সেই ঘরের ভিতর প্রবেশ করলো, আর অমিত আর রানীকে সেই ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। অমিত আর রানী সেই টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে তো গেল, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের জীবনে এত বড় একটি বিপর্যয় আসলো যে তাদের জীবনের সমস্ত অর্থ সেই বিপর্যয়কে সামলাতেই বেরিয়ে গেল। আসলে অমিত যখন ওই টাকাগুলো পেল সে নিজের কাজ ছেড়ে দিল। সে ভাবতে লাগলো সে যখন এত টাকার মালিক, সে কাজ করে কি করবে, সে এখন নিজের ব্যবসা দেবে। এমনটা ভেবেই সে একটি ব্যবসায় টাকা খাটালো, কিন্তু কিছুদিনের মধ্যেই তার সমস্ত টাকা ডুবে গেল এবং সে পথের ভিখারিতে পরিণত হলো। কথায় আছে, তোমার সঙ্গে যদি কেউ অপরাধ করে, তোমার সঙ্গে যদি কেউ খারাপ কাজ করে আর তুমি যদি তার প্রতিশোধ না নাও, তাহলে তোমার হয়ে ঈশ্বর তার প্রতিশোধ নিয়ে নেবেন। অমিত আর রানীর সঙ্গেও ওই একই ঘটনা ঘটেছিল। তারা টাকার লোভে, জমির লোভে নিজের ভাইকে ঘরছাড়া করেছিল, নিজের বাবাকে ঘরছাড়া করেছিল, কিন্তু আজ সেই টাকা পাওয়ার সত্ত্বেও তারা সেই টাকাকে ধরে রাখতে পারল না। তারা পথের ভিখারিতে পরিণত হলো। এদিকে বিশ্বম্বরবাবু তার ছোট ছেলে ও বৌমার সঙ্গে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছিল।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? নিতাইর কি তার ভাইকে 1 কোটি টাকা দিয়ে ওই বাড়িটি কিনে নেওয়া উচিত হয়েছিল, নাকি আইনের ব্যবস্থা নিয়ে তাকে ওই বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল? নিতাই আর বিশ্বম্বরবাবু যদি চাইতেন তাহলে তার ভাই এবং ভাইয়ের বউ উপযুক্ত শাস্তি পেত, কিন্তু তারা সেটা করল না। তাদের এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই কাহিনী সম্বন্ধে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।